This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. कर्मण्ये बाधिकारस्ते मा फलेषु कदाचन চেনা কথা কিন্তু খুব কাজের কথা কাজ করে যাও ফলের আশা করো না কাজে তোমার অধিকার সেটা তো ওই কাজে ফলে নয় কে দিয়েছিলেন না এই উপদেশটা দিয়েছিলেন শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় আছে এই উপদেশটা যখন দিয়েছিলেন তখন অবশ্য উপলক্ষটা একটু অন্যরকম ছিল ওই অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনদের বিরুদ্ধে অস্ত্র ধারণে রাজি হচ্ছিলেন না এসব সামনে যারা রয়েছেন সবাই আত্মীয় স্বজন তাদের মারবেন শ্রীকৃষ্ণ তখন তাকে বুঝিয়েছিলেন ধর্মযুদ্ধ করাটা কর্তৃর কর্তব্য সুতরাং অর্জুন ধর্মযুদ্ধ করুক কে বাঁচবে কে মরবে সব পূর্ব নির্ধারিত সিরিয়াসলি সব পূর্ব নির্ধারিত ডেস্টিনি অথবা কর্মা বাজেট শুনতে শুনতে আজ মহাভারতের সেই দৃশ্যগুলো বিশেষ করে চোখের সামনে পরপর দেখতে পাচ্ছিলাম আর নিজেদের কীরকম যেন এই অর্জুনের জায়গায় মনে হচ্ছিল জানেন তো পাশে শ্রীকৃষ্ণ বোমা মামলায় আসামি অরবিন্দ ঘোষের নাকি জেলের মধ্যে কৃষ্ণ দর্শন হয়েছিল আমরাও পাশেই বললাম না শ্রীকৃষ্ণ তাকে আজকে লোকসভায় দেখলাম লোকসভার মধ্যে শ্রীকৃষ্ণ বিশ্বাস করুন কে যে কখন কোন রূপে দেবতারা দেখা দেন সেটা তো বলা যায় না আজ সেটাই দেখলাম একদম চাক্ষুষ করলাম আজ 23শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে দেখলাম সাক্ষাৎ কৃষ্ণের অবতার মহাভারতের ওই কুরুক্ষেত্র যুদ্ধের ম্যান অফ দ্য সিরিজ ছিলেন অর্জুন গত অর্থবর্ষে দেশের ম্যান অফ দ্য সিরিজ আমরা মধ্যবিত্ত সমাজ এবার দাপর যুগে শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন অর্জুনকে আর কলিযুগে নির্মলা সীতারামন উপদেশ দিলেন আমাদের মধ্যবিত্ত সমাজকে কি সেই মহান উপদেশ ওই বললাম শুরুতে বলে নিয়েছি ভাষা সময় সব হয়তো আলাদা বিষয়বস্তু এক্স্যাক্টলি সেম টু সেম মা ফলেষু কদাচন তোমরা কাজ করে যাও কর গুণে যাও কিন্তু তোমার প্রাপ্তি মা ফলেষু কদাচন ফলের আশা করো না দেখুন পুরনো কর কাঠামো একরকম থাকবে নতুন কর কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশান সামান্য বাড়িয়ে দেওয়া হবে কিন্তু তাতে কোনো চাকরিজীবীর সর্বাধিক সাশ্রয় কত হবে গোটা বছরে 17,500 টাকা ম্যাক্সিমাম ওর বেশি না টি-20 বিশ্বকাপ জেতায় ভারতীয় ক্রিকেট দলকে 125 কোটি টাকা পুরস্কার দিয়েছে বোর্ড এটাও হট করে মনে পড়ে গেল আর মনে পড়তে তার সঙ্গে এই নতুন কর পার্থক্যে 17,000 পাশাপাশি আসে কখনো আমাদের নিজেদের কীরকম অদ্ভুত লাগে না তখন দেখুন মধ্যবিত্তও কিন্তু আশা করেছিল যে 3,40,000 কোটি টাকা কর দেওয়ার পর তারাও হয়তো পুরস্কার পাবে কিন্তু বিশ্বাস করুন আমরা এটা বুঝতে পারিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী আসলে সাক্ষাৎ অবতার আজ তার বক্তৃতার পরতে যেন ঝরে পড়ছিল সেই কালজয়ী বাণী বারবার মনে পড়ছে এটাই আপ্তবাক্য এটাই আমাদের বিশ্বাস করতে হবে এটাই আমাদের জানতে হবে মা ফলেষু কদাচন ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা গাঙ্গুলি গ্রুপ ভরসার বসতবাটি will provide relief to about 4 crore salaried individuals and pensioners. As a result of these changes, a salaried employee in the new tax regime stands to save up to 17,500 rupees in income tax. इस बजट में भी इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में भी वृद्धि का फैसला लिया गया है टीडीएस के नियमों को भी सरल किया गया है
इन कदमों से हर टैक्स पेयर को अतिरिक्त बचत होने वाली है। বছর ম্যাক্সিমাম তো মানুষ 3 লাখ বা 6 লাখ সিটিসিতে রোজগারেই কাজ করে, তাদের জন্য খুব একটা বেশি কিছু হয়নি ট্যাক্সের জন্য। স্ল্যাব অনুযায়ী দেখাচ্ছে যে 97% আগে ট্যাক্স ছিল, সেটাকে ওটা ডিক্রিজ করে 42% করেছে, কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেনে বাড়িয়ে দিয়েছে। মধ্যবিত্তরা কোথায় যাবে? প্রশ্ন আমার এখানে, যে মধ্যবিত্তরা যারা 5 লাখ টাকা রোজগার করে ওদের তো ট্যাক্স লাগছে না, কিন্তু যারা একটু নিজের লাইফটাকে ইনক্রিজ করতে চায়, এনহ্যান্স করতে চায়, ওদের তো কোনো ফেসিলিটি নেই। মোবাইলের দাম কিছু কমেছে, সোনার দাম কমেছে, ওটা দিয়ে তো আর সংসার চলবে না। সংসার চালানোর জন্য জেনারেল এক্সপেন্সেসগুলো যদি কমাতো, আমাদের ছোটো ছোটো ব্যবসায়ীদের জন্য জিএসটি কমপ্লিকেশনস ডে বাই ডে বেড়ে যাচ্ছে, ওটা যদি কিছু ইজি করতো ফরম্যাটগুলো, তাহলে আমাদের পক্ষে ভালো ছিল। ইনকাম ট্যাক্সেও ছাড়া এরকম কিছু আসেনি। আচ্ছা বলুন তো, নির্মলা সীতারামন তিনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরু মানে? সিরিয়াসলি এটা মনে হচ্ছে? আপনাদেরও নিশ্চয়ই মনে হবে, একটু ভালো করে খেয়াল করুন। আসলে সদ্য গুরু পূর্ণিমা গেল, তো গুরুকে স্মরণ করে কোনো পোস্ট অবশ্য নির্মলা সীতারামনকে করতে দেখিনি, কিন্তু সবাই করেছেন। দেখুন সোশ্যাল মিডিয়া জুড়ে লোকজন সবাই নিজের নিজের গুরু খুঁজে বার করেছেন, তাকে নিয়ে অনেক ভালো ভালো কথা লিখেছেন, ছবি দিয়েছেন। হ্যাঁ, সেটা নির্মলা সীতারামন করেননি, কিন্তু গুরু বাক্য সেটা কি অগ্রাহ্য করেছেন নাকি শিরোধার্য করে নিয়েছেন? কেন বলছি কারণ আছে। একবার ওই 21শে জুলাইয়ের কথাটা মনে করুন। আগামী দিনে বাংলাই ভারতকে পথ দেখাবে, কে বলেছিলেন? ওই 21শে জুলাই মঞ্চ থেকে এরকমই তো বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনিতে অবশ্য প্রত্যেকবারই কিছু না কিছু বলে থাকেন, কিন্তু এবার মনে হচ্ছে তিনি চাইলে এই যে বক্তব্যগুলোর পেছনে যে আইডিয়াগুলো থাকে না, সেই আইডিয়াগুলোর পেটেন্ট দাবি করতে পারেন। জানেন তো, এই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো প্রথম সিভিক ভলেন্টিয়ার সিস্টেম চালু করেছিলেন। আইন আদালতের গেরো ঠেরো টোপকে সিস্টেমে কিন্তু টিকে রয়েছে, যাই বলুন, এবং শুধু টিকে নেই, রম করে টিকে আছে। কোথাও গেলে ওই শাহজাহানের ওখানে যখন ডিজি রাজীব কুমার তিনি গেছিলেন, তখন তো তিনি এই সিভিক ভলেন্টিয়ারদের সঙ্গেই আগে কথা বলেছিলেন। বুঝতে পারছেন এদের জায়গাটা কোথায় আছে? আসল পুলিশের পরিবর্তে ছদ্ম পুলিশ, এবার আপ পুলিশও বলা যায়। কিন্তু তেমনই এই একই স্কিম, একই ভাবনার, একই রাস্তার পথিক তো কেন্দ্র, তারাও তো ওই রকম ভাবনা থেকেই অগ্নিবীর স্কিম এনেছে। 3 বাহিনীতে তো নিয়োগ এখন ওই স্কিম থেকেই হয়, এটা ভুললে তো চলবে না। বিরোধীদের প্রতিশ্রুতি ছিল যে ক্ষমতা এলে অগ্নিবীর স্কিম তুলে দেওয়া হবে। এবার আসন কমেছে, ক্ষমতায় নরেন্দ্র মোদীই ফিরেছেন, ফলে অগ্নিবীর স্কিমটাও রয়ে গেছে। কিন্তু যেহেতু অগ্নিবীর স্কিমটা রয়ে গেছে, এবার কি তার সাম্রাজ্য বিস্তারের পালা? খেয়াল করে দেখুন, কর্পোরেট সেক্টরেও এবার কি অগ্নিবীর স্কিম চলে এলো নাকি? তাই তো মনে হচ্ছে। আজকের বাজেটের পর এই সন্দেহটা যদি বিরোধীদের মাথায় দানা বাঁধে, দোষ দিতে পারবেন? দোষ দেওয়ার জায়গা আছে? লোকসভায় আজ নির্মলা সীতারামন যা ঘোষণা করলেন, সেটা শুনে কিন্তু এই সন্দেহটাই হচ্ছে। দেখুন, বিরোধীরা কিন্তু অভিযোগ এবার করতেই পারেন, কর্পোরেটেও কি ওই সিভিক বা অগ্নিবীর সিস্টেম চালু করতে চলেছেন কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি বলেছেন? আগামী 5 বছরে দেশের সেরা 500টা কোম্পানিতে 1 কোটি তরুণ আর তরুণী ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। তাদের মাসে 5,000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং এককালীন 6,000 টাকা দেওয়া হবে। এবার এই যে 5,000 টাকা ভাতা, এর 90% দেবে কেন্দ্র আর 10% দেবে কোম্পানিগুলো। মানে শিক্ষিত ছেলেমেয়েদের জন্য 5 বছরে 1 কোটি কাজের সুযোগ। এটা ভেবে তো সবাই নিশ্চয়ই এখন নিজেদের ছেলে মেয়েদের মুখগুলো চোখের সামনে ভাসতে শুরু করেছে। সত্যিই তো এরকম ভাবনা, এরকম কর্মসংস্থান জাস্ট ভাবা যায় না, হাতে গরম একদম। মানে ভোট রাজনীতির দিক থেকে এই প্ল্যান একদম লাজবাব। প্রশ্নটা এরপরেই, ইন্টার্নশিপটা করবে কারা? দেখুন, সাধারণ অনার্স গ্র্যাজুয়েট ইন্টার্নশিপ করলে তার থেকে ভালো কিচ্ছু হয় না, কারণ তাদের কাজের বাজারটা খুব সীমিত, এটাই বাস্তব। কিন্তু যদি ইঞ্জিনিয়ারিং পাস আউট বা ম্যানেজমেন্টের ছাত্রছাত্রীরাও এই তালিকায় থাকে, তাহলে বিষয়টা একটু ভেবে দেখুন তো। একজন ইঞ্জিনিয়ার বা ম্যানেজমেন্ট ছাত্র
পাশ করা মাত্র ভালো বেতনে একটা চাকরি পেয়ে যাবে, ওই যেখানে পড়াশোনা করছে সেখান থেকেই তাদের ওই ক্যাম্পাস ইন্টারভিউ হবে, ক্যাম্পাসিং করে তারা চাকরি পাবে, এটাই তো তারা ভাবনা চিন্তা করে ভর্তি হয়েছিল। এবার তার বদলে কি হবে? এবার ভাবনাটা তাদের দিক থেকে না, উল্টো দিক থেকে ভাবতে হবে, কোম্পানিগুলোর দিক থেকে ভাবুন। কোম্পানিগুলো কি করবে? তাদের হাতে তো অপশান বেড়ে গেল, তারা এবার থেকে ওই ফ্রেশার নেওয়ার বদলে ওই যেগুলো ক্যাম্পাসিং করে বিভিন্ন জায়গা থেকে তারা নিত, এই কেন্দ্রীয় স্কিমে একজন ইন্টার্ন রাখবে। সেই ইন্টার্নের ভাতার 90% কেন্দ্র দেবে, কোম্পানির দায় মাত্র 10%। এবার সেটাও ওই কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিম থেকে তারা দিয়ে দেবে আর কি। প্রত্যেকটা বড় কর্পোরেটের কিন্তু এই সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা স্কিম থাকে, মানে যে স্কিমে ওই কোম্পানিগুলো হাসপাতাল তৈরি করে, বাগান টাগান বানায় বা স্কুল চালায়, মানে জনহিতকার সমাজ সেবার কাজ করে। সেই খরচটা এবার এই ইন্টার্নের ভাতা বা ট্রেনিং বাবদ খরচ হিসেবে দেখিয়ে দেওয়ার একটা সুযোগ থাকছে তাদের সামনে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একটা কোম্পানি 12 মাস কেন্দ্রের ঘাড়ে কাঁঠাল ভেঙে এই ইন্টার্ন পরিষেবা উপভোগ করলো, নামমাত্র খরচ হলো তাদের, বিশেষ কিছু লাগলোই না। আর 12 মাস ইন্টার্নশিপের পর সেই চাকরি প্রার্থীকে জাস্ট একটা সার্টিফিকেট ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিল, দিয়ে একজন নতুন ইন্টার্নকে নিয়োগ করে নিল, সেটাও কেন্দ্রের টাকায়। দেখুন, একজন পুরো সময়ের কর্মী নিয়োগের খরচের দায় তার মানে কোম্পানির আর রইল না। তারা শুধুমুধু লোকজনকে নেবে কেন? ইন্টার্ন প্রতি খরচ, তাদের ক্ষেত্রে খরচ মাত্র 500 টাকা। এবার মাসিক 500 টাকায় পুরো সময়ের এরকম শিক্ষিত কর্মী পাওয়া যায় নাকি? আর যদি পাওয়া যায় তা তো পড়ে পাওয়া 14 আনামশাই। তাহলে বছরে এই 500 টাকা করে বছরে খরচ তাদের মাত্র 6000 টাকা। খরচ যদি এভাবে কমে, ভাবতে পারছেন 6000 টাকা বছরে খরচ করে একজন শিক্ষিত কর্মী পেয়ে যাওয়া যাচ্ছে, এবং এটা চলতে থাকবে। এরকম যদি চলতে থাকে তাহলে তো মুনাফা লাফিয়ে লাফিয়ে বাড়তে বাধ্য। গত অর্থবর্ষেই তো এই কর্পোরেট সেক্টরের থেকে অনেক বেশি ট্যাক্স দিয়েছেন মধ্যবিত্তরা। আপনাদের বলছিলাম একদিন, সেটাই দেখলাম যে যেটা ভাবছিলাম, যেটা দেখছিলাম, সেটা আরও কীভাবে ডালপালা মেলে আমাদের ঘিরে ধরছে জানেন তো। এবার এই মধ্যবিত্তের করের টাকাতেই তো কেন্দ্র মধ্যবিত্ত শিক্ষিত ছেলে মেয়েদের ইন্টার্ন নিয়োগ করে তাদের স্টাইপেন্ড দেবে, আর ইন্টার্ন পেয়ে লাভবান কারা হবে? কর্পোরেট সেক্টর। হ্যাঁ, কেন্দ্রীয় সরকারের লাভও রয়েছে, সেটা রাজনৈতিক লাভ। মাসে 4500 টাকার এককালীন 6000 টাকা, মানে বছরে এক ইন্টার্ন পিছু খরচ 60,000 টাকা। 5 বছরে 1 কোটি ইন্টার্ন মানে 60,000 কোটি টাকা খরচ, মানে বছরে 12,000 কোটি টাকা। সহজ সরল হিসেব, 12,000 কোটি টাকা। এর থেকে বেশি খরচ তো লক্ষ্মীর ভাণ্ডার দিতে তৃণমূল সরকারের খরচ হয়। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় তো 21শে জুলাই এই হিসেব দিয়েছেন মশাই। লক্ষ্মীর ভাণ্ডার দিতে 40,000 কোটি টাকা এর মধ্যে খরচ হয়ে গেছে, সেখানে 12,000 কোটি টাকা। আর কেন্দ্রের প্রকল্পটা দেখুন, করদাতার টাকায় করদাতার ছেলে মেয়ের ইন্টার্নশিপ, কত সুলভ, কিন্তু কত সুন্দরভাবে লোকের বাড়িতে কিছু সময়ের জন্য হলেও হয়তো, চারপাশে তো বেকারি প্রচুর, তার মাঝখানে একটা বছর সাকার থাকার এই যে একটা অভিজ্ঞতা, এটাই কম নাকি? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। Internship opportunities in 500 top companies to 1 crore youth in 5 years. They will gain exposure for 12 months to real-life business environment, varied professions and employment opportunities. An internship allowance of 5,000 per month, 5,000 rupees per month. Companies will be expected to bear the training cost and 10% of their internship cost from their CSR funds. इस बजट में सरकार ने एम्प्लॉयमेंट लिंक्ड इंसेंटिव स्कीम की घोषणा की है। इससे देश में
करोड़ों करोड़ों नए रोजगार बनेंगे। इस योजना के तहत जीवन में पहली नौकरी पाने वाले युवा की पहली तनख्वाह हमारी सरकार देगी। अब इससे थोड़ी नौकरियां बढ़ेगी, एम्प्लॉयर को आप सब्सिडाइज कर रहे हो, यानी उसके मुनाफे बढ़ेंगे। अरे नौकरियां बढ़ाना है तो इकोनॉमिक एक्टिविटी को बढ़ाना पड़ेगा ना। 10 साल में जो इतनी बेरोजगारी बढ़ गई उसको कैसे कम करें, और वो भी आधी अधूरी नौकरी से। आप 2 साल की, 1 साल की या कुछ ट्रेनिंग करा करके नौकरी या रोजगार का सपना दिखा रहे हैं। देश का नौजवान अपना भविष्य बनाने के लिए पक्की नौकरी चाहता है, और फिर जो आधी अधूरी नौकरी है क्या उसमें आरक्षण होगा? कारण এই দেখে শুনে যা বুঝলাম, এই সীতারামনের ভেতরেও কিন্তু একজন সীতারাম রয়েছেন, মানে সীতারাম ইয়েচুরি রয়েছেন। এই তো আপনারা তো ভাবছেন কোথায় বিজেপি, এর মধ্যে আবার কোত্থেকে সীতারাম ইয়েচুরি চলে এলেন। আরে তিনি তো সংসদেই নেই, জানি নেই, কিন্তু তার তত্ত্ব, মানে তাদের তত্ত্ব সেটা তো রয়েছে বামপন্থীদের তত্ত্ব, ওই যে সাম্যবাদ। সেই সাম্যবাদ তত্ত্ব কি বলে? সাধ্য অনুযায়ী পরিশ্রম আর প্রয়োজন অনুযায়ী উপার্জন। সব কিছু, সব তত্ত্বগুলো কিন্তু খুব পারফেক্ট। এগুলোকে কখনো ফেলে দেবেন না যে আপনি ধরুন বামপন্থী নন, বামপন্থায় বিশ্বাস করেন না, নাই করতে পারেন, তত্ত্বগুলোকে ফেলবেন না। তত্ত্বের জায়গাটা সব কিছুর জন্য ঠিকঠাক, এই তত্ত্বটা সবাই ঠিক করে বানান, এবং বাস্তবে তার ভয়ঙ্কর উপযোগিতা রয়েছে। কেন বলছি? দেখুন, আয়কর আর জিএসটি বাবদ পশ্চিমবঙ্গের থেকে কেন্দ্রের কম টাকা আদায় হয় না। সেটা মধ্যবিত্ত বাঙালির সাধ্য, কারণ আমরাই তো সাধ্য অনুযায়ী এই কর দিই, বিভিন্ন জিনিসপত্র কিনি তাতে কর দিই, জিএসটি জোড়া থাকে, আমাদেরই তো টাকা, সেটা কেন্দ্র পায় তার একটা ভাগ, সেটা কম নাকি? এটা হচ্ছে আমাদের সাধ্য। আর প্রয়োজন বেশি হচ্ছে বিহার আর অন্ধ্রপ্রদেশের, এবং এই রাজ্যগুলোর যত না প্রয়োজন তার থেকেও বেশি প্রয়োজন সেটা বোধহয় কেন্দ্রের। এটা আমরা বলছি না, বিরোধীরা বলছে। তাই জন্য তাদের বক্তব্য, তাই জন্যই বাজেটে 2 রাজ্যকে ঢেলে দিয়েছে নির্মলা সীতারামন। সিরিয়াসলি দেখে মাঝে মধ্যে ওই তৃণমূল তারা তাদের এক্স হ্যান্ডেলে দেখলাম লিখেছে এটা অন্ধ্রপ্রদেশ বিহারের বাজেট, কেন্দ্রীয় বাজেট না। এরকমভাবে দেখাটা একটু প্রাদেশিক লাগে না? কিন্তু ব্যাপারটা খুব অস্বীকারও করা যাবে না, যে পরিমাণ টাকা এরা পেয়েছে। ধরুন অন্ধ্রপ্রদেশকে রাজধানী তৈরিতে 15,000 কোটি টাকা দেওয়া হয়েছে। জল, বিদ্যুৎ, রেল আর সড়ক প্রকল্পে তারাই অগ্রাধিকার পাচ্ছে। অনগ্রসর অঞ্চলগুলোর উন্নয়ন, এইগুলোর ক্ষেত্রেও প্রচুর টাকা পাচ্ছে তারা, হাজার কোটি টাকা। আর বিহার, তারা সড়ক পরিকাঠামো আর সেতু নির্মাণে 26,000 কোটি টাকা পাচ্ছে। গয়ায় বাণিজ্যিক করিডোর হচ্ছে, নালন্দাকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, বিদ্যুৎ কেন্দ্র, মেডিকেল কলেজ, বিমানবন্দর, বন্যা ত্রাণে এককালীন সাহায্য। কোনটা ছেড়ে কোনটা বলি বলুন তো? দেখুন, এই সমস্ত ক্ষেত্রে না আমাদের ওই একটা গল্প মনে পড়ে যাচ্ছে, জানেন তো? ওই একবার একজন বলেছিলেন আর কি, যে সব যাই করুন শুধু দেশের কথা ভাববেন, শুধু বাংলা করবেন না। তারপর কেউ একজন তাকে বলেছিল, আর এটা তো বাংলার জন্য পুরো ব্যাপারটা হচ্ছে। তখন তিনি বলে, হ্যাঁ, কিন্তু তবু বাংলাই করতে হবে। আজকে মনে পড়ে গেল, এই চারপাশে দেশ, বাজেট, এই সমস্ত বলছি বটে, কিন্তু বাংলার ভাগ্যে যে শুধুই বঞ্চনা, এই অভিযোগগুলো উঠছে, সেটাকেও খুব এড়িয়ে যাওয়া যায় কি? বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে। বাংলা কারো দয়া চায় না, কিন্তু বাংলার সম্মান যদি বিঘ্নিত হয়, বাংলার মানুষ কিন্তু তখন গর্জন করবে, ছেড়ে কথা বলবে না। অন্ধ্রপ্রদেশ বিহারকে টাকা দিয়েছে, আমার কোনো আপত্তি নেই, তারাও আমাদের দেশ, কিন্তু একজনকে দিতে গিয়ে আর একজনকে ডিসক্রিমিনেট করা যায় না। অন্ধ্রপ্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে, এবং বিহারও ডিভিশনের পর বিহার, এটা যে বিহার আগে আমরা দেখতাম, অত বিহারও বিভাজিত হয়ে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড বলে রাজ্য তৈরি হয়েছে।
তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্ব ক্ষেত্রে যখন উন্নতি হবে তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য, অন্ততপক্ষে ইকোনমি তাই বলে। তো স্বাভাবিকভাবে বিহারের যদি উন্নতি হয় তাতে বাংলার উন্নতি হবে না এরকম কোনো বিষয় নেই। আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতা করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে। ধারাবাহিক লাঞ্ছনা মঞ্চ এই বাজেট সম্পূর্ণ ব্যর্থভাবে বাংলাকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে বিজেপি। এটা নতুন কিছু নয়, যে 12টা স্যাংশন পাঠিয়েছে আজকে কি এর ফল শূন্য। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে অন্য রাজ্যকে দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। বাংলার মানুষ আবার জবাব। পশ্চিমবঙ্গে প্যাকেজ দিলে ওরা নেয় না, আর না দিলে ওরা বিক্ষোভ করে। ব্যাপারটা হচ্ছে এরকম। পশ্চিমবঙ্গের কি ভূমিকা আছে ভারতবর্ষের বুকে, সেটাই এখন কোশ্চেন চিহ্ন দাঁড়িয়েছে। সুকান্ত মজুমদার যেটা বললেন সেটার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে, যাই বলুন আর কি। মানে প্রতিবেশীদের যদি উন্নতি হয় তার ছিটে ফোটা আলো কি আমাদের এখানে পড়বে না? এখন এই যুক্তিতে যদি আপনি প্রতিবেশী, তারপর তার প্রতিবেশী, তারপর তার প্রতিবেশী, এদের সবার উন্নতি করতে থাকেন, তাহলে বাংলা কতটা উপকৃত হবে ভাবুন তো। এই অঙ্কটা বেশ ওই কেশব নাগ পেলেও না পুরো একদম ঘেঁটে যেতেন, জানেন তো। তবে আমরা যেটা জানি সেই ছোটোবেলার থেকে, মানে সাংবাদিক জীবনের একদম শুরুর থেকে শুনে আসছি, দেখে আসছি, নিজেদের ছোটোবেলার থেকেই শুনে আসছি অ্যাকচুয়ালি আর কি, যে বঞ্চিত বাংলা এটা ওই প্রত্যেকবার বাজেটের আগে পরে সাংবাদিকরা লিখবেন আর নেতারা বলবেন, রাজ্যের নেতারা, আমাদের সেটা শুনতে হবে। আর সেটাই ভবিতব্য ধরে নিয়ে, ওই কর্মা, ডেস্টিনি, এটা ধরে নিয়ে নিশ্চিন্তে থাকতে হবে। এটার উপরে তো কিছু করার নেই। ভবিতব্যের ওপর কে আর অদৃষ্টের ওপর কে আর কবে কিছু করতে পেরেছে বলুন? যা হবে তা হবে, একটু দার্শনিকই ভাববেন। দেখুন 77 সাল থেকেই বাংলায় তো কেন্দ্রের বিরোধী সরকার রয়েছে, তাই না? 96-এ ওই জোট সরকারে ইন্দ্রজিৎ গুপ্ত কিছুদিনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, আর 2004-এর সরকারকে বামেরা বাইরের থেকে সমর্থন করেছিল। আর 2009 থেকে 12 এই 3 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় জোটে ছিলেন। ব্যাস, বাদ বাকি সময়টা বাংলায় যেই ক্ষমতায় থেকেছে তার সঙ্গেই তো কেন্দ্রের বিরোধ, দুদল তো বিরোধী। হয়তো সেই কারণেই বাংলা বরাবর বঞ্চিত বলে দাবি করে। এবার বঞ্চিত হয় সেটাও খুব বেশি এড়িয়ে যাওয়া যাবে কি? কিন্তু এবার একটা না, বিশেষ করে কিরকম একটু বাড়াবাড়ি লাগছে। বন্যাত্রাণে অসম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, বিহার সবাই সাহায্য পেল, বাংলা বাদ চলে গেল। বাংলায় কি বন্যা হয় না? এই কয়েকদিন আগেই তো অতিবৃষ্টিতে 10 নম্বর জাতীয় সড়কটা ভেসে গেছিল, আশেপাশের গ্রামগুলো ভেসে গেছে। এটা বন্যা নয়? দেখুন, সিকিমকে বন্যাত্রাণে সহযোগিতা করা হচ্ছে, খুব ভালো। বাংলা কেন টাকা পাবে না? নাকি কেন্দ্রের মাথায় ঢুকে গেছে বাংলায় কোনো খাতে টাকা দিলেই তার আর হিসেব পাওয়া যাবে না, টাকার কোনো হিসেব নাই, টাকা দেওয়া বৃথা তাই। সেই সত্যজিৎ রায়ের সেই সিনেমাতে ছিল না যে জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এটা সেরকম সত্যজিতের থিওরিতেই কি বাংলাকে দেখছে কেন্দ্র? বাংলাকে, বাংলার আশেপাশে সব রাজ্যগুলোকে তুমি ফ্লাড ম্যানেজমেন্টে টাকা দিলে, একমাত্র স্টেট বাংলা কি অপরাধ করলো যে বাংলাকে তুমি একা করে দিলে? ভোটের মঞ্চে কিন্তু দেখা হবে বাংলা একা নয়, বাংলা একাই 100। গত কয়েকদিন আগে যে ডিভাস্টেটিং ফ্লাড হয়েছে, বাংলায় কি এর মধ্যে সেই ধরনের কোনো ফ্লাড হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে, সিকিমে যখন দেয়া হয়েছে তার লাভ বাংলাও পাবে, কারণ সিকিম থেকে তোর্ষা, তিস্তা, এই যে নদীগুলো আসছে, যে সিকিমকে বিশেষ করে তিস্তা যে আসছে, তো সেই তিস্তার যদি ফ্লাড নিয়ন্ত্রণ হয় বা বন্যা নিয়ন্ত্রণ হয় তো উত্তরবঙ্গের মানুষ তার ফলে উপকৃত হবে। কোথাও একটা দ্বন্দ্ব লাগছে, জানেন তো। দেখুন, পশ্চিমবঙ্গ কেন্দ্রের বন্ধু রাজ্য নয়, কিন্তু রাজ্যে বিজেপির 12 জন সাংসদ তো রয়েছেন। রাজ্যের বিরোধী দল নেতা তিনিও তো বিজেপির, এদের কথাও ভাবতে হবে, তাই তো? এবার পশ্চিমবঙ্গকে যদি বঞ্চিত করা হয় তাহলে তো নিজেদেরই রাজনৈতিক ক্ষতি। এটা প্রতিহিংসা নাকি বার্তা যে
সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে বা বাজেটে পশ্চিমবঙ্গকে যে চোখে দেখা হচ্ছে, এটা তো কোথাও গিয়ে বিশ্লেষণটা করার দরকার। কারণ আলটিমেটলি যদি কোথাও রাজনৈতিক ভাবনা চিন্তাই থাকে, সেটা তো নিরপেক্ষ, মানে দলের স্বার্থেই একটা নিরপেক্ষ বিশ্লেষণ হওয়া দরকার, তাই না? দেখুন, মনমোহন সরকারের কাছে ঋণের সুদে রেহাই চেয়ে, মানে চেয়ে শুধু না, চেয়ে গলা শিরা চিরে ফেলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো সুরাহা হয়নি। তারপর তিনি রেগে মেগে জোটটা ভেঙে দিয়েছিলেন। কোনো রাজ্যকে যে এভাবে খুশি করা যায়, সেটা কিন্তু এবারের বাজেট না দেখলে বোঝাই যেত না। মানে সেই বিষয়গুলোর সঙ্গে যদি এবার যেভাবে ওই বিহার বা অন্ধ্রকে দেখা হয়েছে, তার যদি একটা তুল্যমূল্য, মানে ওই পরিস্থিতির সাথে যদি এইটার একটা তুল্যমূল্য বিচার করতে যান, এটা কিন্তু মানতে হবে। এতটা কাউকে দেখা যেতে পারে, এটা হয়তো সেই সময় যখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে সরকারে ছিলেন বা বামেরা যখন কেন্দ্রীয় সরকারকে সমর্থন করেছিল, তখনও তারা ভাবতে পারেনি। এবারের বার্তাটা কিন্তু ইন্ডিয়া ঐক্যের ওই আঞ্চলিক দলগুলোর কাছেও পৌঁছলো। কোন বার্তা? যে বার্তাটা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা করছেন, আরে ওই বিহার আর অন্ধ্রকে এই বিশেষ সাহায্য দেওয়ার মধ্যে যে বার্তাটা লুকিয়ে আছে, সেই বার্তাটা, এটা কিন্তু আঞ্চলিক দলগুলোর জন্য অ্যাকচুয়ালি একটা রাজনৈতিক বার্তা, বিশেষ করে তৃণমূলের জন্য। যারা সঙ্গে থাকবে তারা সুরাহা পেতে পারে, এটাই তো বুঝিয়ে দেওয়া হলো। দেখুন, দেশের পূর্বাঞ্চলে উন্নয়নের যে পরিকল্পনা সংসদে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, সেই মানচিত্রে কিন্তু পশ্চিমবঙ্গের নামও রয়েছে। মানে একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনাটার তলায় কি ওই ছোটো ছোটো করে যেরকম করে লেখা থাকে না, শর্ত প্রযোজ্য, সেরকম শর্তও নেই। সেটা যদি হয়, তার মানে বাংলার নাকের ডগায় কি ওই খুঁড়োর কলের মতো गाजर झुलिए देवा हलो। भारत के पूर्वी क्षेत्र का संपूर्ण विकास पूर्वोदय के विजन द्वारा हमारे इस अभियान को नई गति, नई ऊर्जा मिलेगी। हम पूर्वी भारत में कई महत्वपूर्ण इंफ्रास्ट्रक्चर जैसे हाईवेज, वाटर प्रोजेक्ट्स और पावर प्रोजेक्ट्स का निर्माण कर विकास को नई गति देंगे। We will formulate a plan, Purvodaya, for the all-round development of the eastern region of the country, covering Bihar, Jharkhand, West Bengal, Odisha, and Andhra Pradesh. This will cover human resource development, infrastructure, and generation of economic opportunities to make the region an engine to attain Vikasit Bharat. দেখুন, বাংলা যে একেবারেই কিছু পায়নি তাও কিন্তু নয়, মানে একদম এতটা হাত খালিও নয় যে যার জন্য এরকম ওই পরোক্ষ উপকারের কথাটা বারবার বলতে হবে। বিহারের হয়েছে সুতরাং বাংলার হবে, সিকিমের হয়েছে সুতরাং বাংলার উপকার হবে। ডাইরেক্ট উপকারও আছে, বাংলা পেয়েছে কিছু কিছু জিনিস। এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প, তার বাজেট 600 কোটি টাকা বাড়ানো হয়েছে। নিউ গড়িয়া এয়ারপোর্ট মেট্রোয় সেটা অবশ্য বাজেট মাত্র 41 কোটি টাকা বাড়ানো হয়েছে, কিন্তু জোকা বিবাদীবাগ মেট্রোয় সেখানে 400 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে, বাড়ানো আর কি। তার মানে রেল প্রকল্পে, হ্যাঁ এগুলো সব কেন্দ্রীয় প্রকল্প কিন্তু রাজ্যে, সে যাই হোক, কিন্তু সেখানে টাকা ঢালছে কেন্দ্র। আসলে এর মাধ্যমে না দুটো জিনিস একসঙ্গে হয়ে যাচ্ছে। এক, রাজ্যকে যে বঞ্চনার অভিযোগ সেটা কিছুটা কাটানো যাচ্ছে, আবার টাকা বেহাত হওয়ার বা বেহিসেবি খরচ হওয়ার আশঙ্কাও থাকছে না। আর পূর্বোদ্যোগের গাজরটাও কিন্তু ঝুলেই থাকছে। অর্থাৎ বাংলার ভাগ্যে বিহারের শিকেটা ছিঁড়তে পারে, তবে সেটা তখনই ঘটবে যদি কিছু হিসেব আচমকা বদলে যায়। আর সেই হিসেবগুলো কি বুঝতে পারছেন খানিকটা, তাও আরও কিছুটা পরিষ্কার করে বলতেই হবে। ইনফ্যাক্ট সেই হিসেবগুলোর কথা না বললে কিছুই বলা হলো না, তাই বলেই ফেলি সেই কথাগুলো, যে কথাগুলো না বললেই নয়।
দেখুন, বাজেট থেকে বাংলার প্রতি বঞ্চনার লাঞ্ছনা ছাড়া আর কিছু বুঝলেন? যার কথা বললাম বুঝিয়ে দিচ্ছি। বিহারে জেডিইউ এর সাংসদ সংখ্যা কত? 12। অন্ধ্রে চন্দ্রবাবু নাইডুর হাতে টিডিপির কজন সাংসদ রয়েছেন? 16। 12 আর 16 যোগ করুন, কত হলো? 28। এবার তৃণমূলের যুক্তি অনুযায়ী এই 28 জন সাংসদের সমর্থনে ঋণ মেটাতে বিজেপি ওই দুই রাজ্যে কোনো কার্পণ্য করেনি। ঠিক উপচে পড়ছে বিহার আর অন্ধ্রপ্রদেশের ঝুলি। এবং এটাও ঠিক যে এই 28 জনের সমর্থন না থাকলে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল, কিন্তু কোথাও গিয়ে সংখ্যাগরিষ্ঠতার থেকে তো কম, সমস্যায় পড়বে। এবার উল্টো দিকটা ভাবুন, সংসদে এবার তৃণমূলের কতজন সাংসদ রয়েছেন? 29 জন, ওই 28-এর থেকেও একজন বেশি। এবার এই 29 জন সাংসদ নিয়ে তৃণমূল কি করতে পারে? করতে পারে তো অনেক কিছু, ইধার থেকে উধার করতে পারে, কারণ রাজনীতি সেটা তো সম্ভাবনার খেলা, সব সম্ভাবনা সম্ভব। তাই জন্য আমরা কয়েকটা সম্ভাবনা খতিয়ে দেখতে পারি। প্রথমত দেখুন, যেটা সব থেকে ওয়াইল্ড সম্ভাবনা, সেটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে যে কোনোভাবে হঠাৎ মন্থন বদলে গেল, হয়তো পরিস্থিতি সেরকম দাঁড়ালো, এই 29 জন সাংসদের সাহায্যটা হঠাৎ করে পেয়ে গেল বিজেপি। সেক্ষেত্রে ওই 28 জন সাংসদ থাকলো কি থাকলো না, মানে যে সাংসদদের সমর্থন ধরে রাখার জন্য এরকম উজাড় করে দিতে হয়, সেই মানে পাইয়ে দেওয়ার বিষয়টা না কখনো খুব একটা জমে থাকে না, ভরসা করা যায় না। ফলে সেই জায়গাটায় দাঁড়িয়ে হঠাৎ অন্য কিছু যদি ঘটে যায়, একটা ওয়াইল্ড সম্ভাবনার কথা বললাম, এটা এবার সাইডে রাখি। দ্বিতীয়টায় আসুন, ধরুন সংসদের খুব গুরুত্বপূর্ণ কোনো আলোচনা অথবা ভোটাভুটি চলছে, সেখানে 29 জন সাংসদের শক্তি যদি বিরোধী জোট থেকে মাইনাস হয়ে যায়, মানে তৃণমূল মাইনাস করে দেয়, তাহলে কীরকম হবে? মানে ধরুন যদি তৃণমূল সাংসদরা ওয়াকআউট করেন, অথবা ধরুন সেই উপরাষ্ট্রপতি নির্বাচনের মতো ভোটদানে যদি তৃণমূল বিরত থাকে, তাহলে কার সুবিধে? এটা বুঝে গেলেন। এটা দ্বিতীয়। এবার তৃতীয় পয়েন্ট, পরিস্থিতির বদল না হলে 25 তারিখ বিকেলে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 27 জুলাই রবিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। তার আগের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটো বৈঠকে যোগ দেওয়ার কথা। একটা বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চেয়েছেন বৈঠকের জন্য। আর দ্বিতীয় বৈঠকটা সেটা তিনি করতে পারেন এই তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে, মানে তৃণমূল সাংসদরা সংসদে কোন পথে চলবেন সেটাই কি ঠিক করে দেবেন তৃণমূল নেত্রী? সেটাই তো স্বাভাবিক। এবার ধরুন তৃণমূল যদি ইন্ডিয়া জোটের সিদ্ধান্তই মেনে নিত, তাহলে সাংসদদের সঙ্গে তৃণমূল নেত্রীর আলাদা করে বৈঠক করার প্রয়োজন হতো কি? তার মানে তারা স্বাধীনভাবেও কিছু ভাবনা চিন্তা করতে পারে, এটাই হচ্ছে ট্রিক। এবার ধরুন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন খেয়াল আছে? অভিষেক বলেছিলেন বিরোধী জোটের শক্তি বৃদ্ধির কাণ্ডারি দুজন, একজন মমতা বন্দ্যোপাধ্যায়, আরেকজন অখিলেশ যাদব। তৃতীয় নামটা যেটা অবভিয়াস ছিল সেটা কিন্তু এখানে উজ্জ্বল ছিল, রাহুল গান্ধী। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ভাগিয়ে ঝেঁটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। এবং এই জয়ের যারা মূল কারিগর, তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত দেশ জুড়ে, সমগ্র দেশ জুড়ে এক মমতা বন্দ্যোপাধ্যায়, দুই অখিলেশ যাদব। দেখো, তৃণমূল নেতৃত্ব যেহেতু বলছেন যে উত্তরপ্রদেশে বিজেপিকে ধাক্কা দেওয়ার আসল কারিগর অখিলেশ যাদব, সেহেতু এটার উল্টো দিকটাও তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উল্টোটা কি? রাহুল গান্ধী যতই ভাবুন তিনি বিরোধী শিবিরের ওই 235 জন সাংসদের নেতা, তৃণমূল কিন্তু বারবার তার মাথায় এটা গেঁথে দিচ্ছে, একদম পুরো হাতুড়ি দিয়ে মেরে গেঁথে দিচ্ছে।
রাহুল শুধুমাত্র 100 জন কংগ্রেস সাংসদের নেতৃত্ব দিচ্ছেন, বাকি 135 জন সাংসদ রাহুলের হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য বসেনি। এই বার্তাটা যদি ধরুন নীতি আয়োগের বৈঠক বা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কেমন হবে? তাহলে তৃণমূলের কিন্তু দুটো রাজনৈতিক লাভ। এক, ওই প্রথম যেটা বললাম, ইস্যু ভিত্তিক মতপার্থক্যে তৃণমূল যদি সংসদ থেকে ওয়াকআউটের মতো কাজকর্ম করে, কার লাভ কার ক্ষতি হবে এই অঙ্কটা খুব ইন্টারেস্টিং জায়গায় পৌঁছে যাবে। আর দুই, যার লাভ তাকে মনে করিয়ে দেওয়া যাবে কেন্দ্রীয় বাজেটে তুমি উপকারীর উপকার স্বীকার করেছ, সেই জন্যই তো অন্ধ্রপ্রদেশ আর বিহারকে হাত উপুর করে সাহায্য করেছ। এবার বাংলার শাসক দলের ঋণ শোধ করো। ঋণ শোধ বলতে কেন্দ্রীয় বরাদ্দ। লোকসভা ভোটের আগে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে ওই যে হিসেবের গরমিল আর দুর্নীতির অভিযোগে কেন্দ্র বরাদ্দগুলো বন্ধ রেখেছিল। ওই 100 দিনের কাজ বা আবাস, এই বিভিন্ন যোজনা, এগুলোতে তো টাকা পাঠানো বন্ধ। এবার তৃণমূল কিন্তু সেগুলোকে জমিয়ে প্রচার করেছিল ভোটের সময় যে বাংলায় বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার। সেটার ডিভিডেন্ডও তারা পেয়েছিল, ফল পেয়েছিল হাতে নাতে। এতগুলো আসন, এগুলো তো এমনি এমনি হয় না। এবার তৃণমূল যেটাকে বাংলার প্রতি বঞ্চনা বলে প্রচার করছে এবং যেটাকে দিয়ে বিজেপিকে টেক্কা দিয়েছে, সেটা তো বিজেপি নেতৃত্বকেও ভেবে দেখতে হবে। বিজেপি নেতৃত্ব নিশ্চয়ই স্বীকার করবেন যে তৃণমূলের যাত্রা ভঙ্গ করতে গিয়ে তারা আদতে নিজেদের নাকটা কেটেছেন, যাত্রাটা আলটিমেটলি ভঙ্গ হয়নি। অতএব যত তাড়াতাড়ি সম্ভব বাংলার সমস্ত বকেয়া যদি কেন্দ্র মিটিয়েও দেয়, তাহলে হয়তো শুভেন্দু অধিকারীরা খুব একটা আপত্তি জানাবেন বলে তো মনে হয় না। কারণ তারা বুঝতে পারছেন যে যতদিন এই প্রচারটা করার সুবিধাটা পেয়ে যাবে তৃণমূল, যে কেন্দ্র বঞ্চনা করছে, বাংলার মানুষ বঞ্চিত হচ্ছেন অ্যাকচুয়ালি কেন্দ্রের জন্য, তাদের বিমাতৃসুলভ আচরণের জন্য, মানে সোজা বাংলায় সৎ মায়ের মতো বাংলার মানুষকে তারা খেতে দিচ্ছেন না, বাংলার মানুষকে টাকা দিচ্ছেন না। এটা যত দিন ধরে প্রচার হবে তত বেশি বিজেপির ক্ষতি হবে। এবার এর মধ্যে টাকা পয়সা দিয়ে তারা দুর্নীতির ধোঁয়া তুলতেই পারেন, তাতে তো কোনো সমস্যা নেই। কিন্তু টাকা পয়সাটা আটকে রেখে রাজ্য সরকারকে ভাতে মারার ভুল আর দ্বিতীয়বার করবেন কি? দেখুন, এই সমস্ত অঙ্ক দুতরফেই রয়েছে এবং সম্ভবত এই অঙ্কগুলো মাথায় নিয়েই যদি মুখ্যমন্ত্রী এই দিল্লির বিমানে চড়েন, খুব কি ভুল করবেন? ভাবুন আপনি, এটা খুব এত সহজ অঙ্ক আমরা সবাই বুঝতে পারি। দেখুন, লোকসভা ভোটের প্রচারে প্রায় 11 লক্ষ বাড়ি নিজেরাই তৈরি করে দেবে বলে জানিয়েছিল তৃণমূল। এবার এই 11 লক্ষ বাড়ি বানাতে কত খরচ জানেন? কম করে 17,000 কোটি টাকা। রাজ্যের যা আর্থিক পরিস্থিতি, ভাড়ে মা ভবানী দশার কথা যেভাবে ঢাক ঢোল পিটিয়ে বিজ্ঞাপন দিয়ে প্রচার করা হচ্ছে, তাতে তো এটা পরিষ্কার ওই টাকা জোগাড় করা কি খুব সহজ কাজ? আর টাকা যদি জোগাড় না হয়, তাহলে ভোট প্রচারে দেওয়া এই প্রতিশ্রুতিটা রক্ষা হবে কি করে? এক্ষেত্রে ওই দিল্লি ভরসা। সেই জন্য কি নীতি আয়োগ প্রসঙ্গে একটু সুঠুর নরম করছেন মুখ্যমন্ত্রী? ভেবে দেখতে পারেন, কিন্তু ব্যাপারটা খুব অযৌক্তিক নয়। মানে ধরুন, প্ল্যানিং কমিশন তুলে দিয়ে এই যে যখন এই নীতি আয়োগ তৈরি হয়েছিল, তার বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক বৈঠকে তিনি যোগ দেননি। তিনি এখন দিল্লি যাচ্ছেন সেই নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। মানে দর কষাকষির একটা রাস্তা খুলতেই কি তিনি দিল্লি যাচ্ছেন? দেখুন, এই ইগোর লড়াই যখন চলে না, তখন একটা জায়গায় গিয়ে দুপক্ষই আটকে যায়, জানেন তো। সেখান থেকে তখন দুজনই বেরিয়ে আসার রাস্তা খোঁজে। সেটা যদি না থাকে, তাহলে ওই রেল লাইনের মতো প্যারালাল লাইন হয়ে দুটো দল চলতে থাকে, কখনো আর দুটো ম্যাচ করে না। তাদের মাঝখান থেকে নিজেদের পাওয়ার যেটুকুনি সম্ভাবনা, সেটাও বাস্তবায়িত হয় না। ফলে এক পায়ে মাঝে মধ্যে একে এক পা ওকে এক পা এরকম করে এগোতে হয়, দরজাটা খোলা রাখতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত সেটাই করতে যাচ্ছেন। দেখুন, 2022-এ নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি, কিন্তু 2023-এর বৈঠকে বেশিরভাগ বিরোধী শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী যোগ দেননি। সেই তালিকায় মমতা ব্যানার্জিও ছিলেন।
এবছর আবার যাচ্ছেন। কিন্তু ইন্ডিয়া জোটের অন্য মুখ্যমন্ত্রীরা, মানে ধরুন ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, কেরলের পিনরাই বিজয়ন, তামিলনাড়ুর এম.কে. স্ট্যালিন, তেলেঙ্গানার রেবন্ত রেড্ডি, পাঞ্জাবের ভগবন্ত মানরা, তারা নাকি ওই নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন না। দেখুন, দেশের বাইরে, এদের বাইরে আর বিরোধী মুখ্যমন্ত্রী তো রয়েছেন এই দুজনই। একজন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তিনি তো জেলে। আর বাংলার মুখ্যমন্ত্রী, তিনি তো বুঝিয়ে দিয়েছেন তিনি যাচ্ছেন বাংলার প্রাপ্য আদায়ের জন্যই, তার মানে তিনি যাচ্ছেন। জানেন তো, এই ধারণাটা খুব ভুল হবে। দেখুন, মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে নীতি আয়োগের বৈঠকে তিনি কি বলবেন সেই বক্তব্যের খসড়া নাকি আগের থেকেই চেয়ে পাঠিয়েছে কেন্দ্র। আচ্ছা, মুখ্যমন্ত্রীর দাবি দেওয়াগুলো আগে ভাগে খতিয়ে দেখে নিতেই কি কেন্দ্রের এই চাহিদা? সবাই ভাববেন এই কি চরম একটা অবিচার, এটার কোনো মানে হয় না, এই আগের থেকে চাইবে, এরমও তো হতে পারে। কেন্দ্র সমস্ত লিস্ট আগে ভাগে হাতে নিয়ে নেবে যাতে ওখানে চাইলে তারা কিছু দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের নতুন করে আর কিছু চাওয়ার নেই, যা প্রাপ্য সেটাই তিনি চাইবেন। সেই বক্তব্যের খসড়া দিল্লিতে পাঠানো হয়েছে। সেইটা মিটিয়ে দেওয়ার চিন্তাভাবনা কি ওপাশ থেকে থাকবে? হ্যাঁ, এর বাইরে, মানে এই চাওয়া ঠাওয়ার বাইরে, যেটা আর কি প্রাপ্য চাওয়ার আর কি কথা বললেন, তার বাইরেও নিশ্চয়ই কিছু কথা তিনি বলবেন সেখানে। কিন্তু সেটা যেন তিনিও মনে করিয়ে দিয়েছেন যে তার সেই বাড়তি যে বক্তব্যগুলো, সেগুলো যেন ওই স্বতঃস্ফূর্ত ভাষণ বলেই দিল্লি ধরে নেয়। They ask for statement before attending the meeting. So whatever is pending earlier, we are sending that draft to them for written speech. They are asking, you know, if whatever I will speak spontaneously. Always all the speakers cannot speak the written speech, but they ask our written speech before the meeting. So whatever is pending, that we are sending. But what I want to speak, that will speak at the time of the meeting. বাজেটের প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রের কাছ থেকে রাজ্য 1,71,000 কোটি টাকা পাওয়া যায়। বাপরে, অ্যামাউন্টটা ভেবেছেন? এই টাকার পরিমাণ মানে কি পরিমাণ টাকা! নর্মালি যখন মানে এই টাকাটা যদি একটা কারোর প্রাপ্য হয়, মানে তারা তো কিছু পায়নি, বহু কিছুই পায়নি আর কি, হাতে তো তার মানে কিচ্ছু নেই। যে ভাড়ে মা ভবানী দশার কথা বলা হয় সেটা একদম বাস্তব। এবার যদি হাতে টাকা পয়সা না থাকে, বিশেষ করে যে মাসে একটু বাড়তি খরচ হয়ে যায়, আপনি আমি কি করি আপনারা জানেন যে আমরা সচরাচর আমাদের যেগুলো বেসিক খরচ সেগুলোতে আগে মন দিই। সেগুলো যত টেনে টুনে কিন্তু সেগুলোকে দিতেই হবে, খরচ করতেই হবে, সেই খাতে টাকা রাখতেই হবে। খাওয়া দাওয়া, জামা কাপড়, বাসস্থান, মানে ইএমআই টিএমআই। এরপর হচ্ছে আপনার শিক্ষা আর চিকিৎসা, এই দুটোর জন্য টাকা লাগবেই, মানে বেসিক্স, ব্যাক টু দ্য বেসিক্স। আমাদের রাজ্য, তারা সরকারি পরিবার, কিন্তু তারা মনে হচ্ছে অন্য থিওরিতে চলে। মুখ্যমন্ত্রী যত বলেন টাকা নেই, তত দেখি বিভিন্ন সামাজিক প্রকল্পের খাতে খরচগুলো বেড়ে যায়। একে খয়রাতি, ওকে খয়রাতি, মানে যেগুলোকে বিরোধীরা ভোটের প্রকল্প বলে থাকেন। একেবারে ভুলও বলা যায় না, দেখুন, কারণ লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, এই সব প্রকল্পই তৃণমূলকে কিন্তু ভোটে ব্যাপক ডিভিডেন্ড দিয়েছে, বিরাট ফল দিয়েছে। এরা তৃণমূল নেতারাও স্বীকার করেন। আচ্ছা, পুজোয় ওই যে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হয়, সেটাও কি তৃণমূলকে খুব একটা কম ডিভিডেন্ড দেয়নি? যথেষ্ট দিয়েছে। বিজেপি অভিযোগ করেছিল যে এ রাজ্যে দুর্গাপুজো করতে দেওয়া হয় না, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে অনুদান দেওয়া শুরু করেন। সেই ক্লাবের সংখ্যা বাড়তে বাড়তে 43,000 ছাড়িয়ে গেছে, জানেন তো। অনুদান শুরু যখন হয়েছিল তখন ছিল 25,000 টাকা, গতবার 70,000 হয়েছিল, এইবার 85,000। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে আগামী বছর 1 লাখ টাকার অনুদান দেওয়া হবে। তবে যে হিসেবটা দিলেন উনি, তাতে একটা হিসেব করে দেখলাম, জানেন তো, এই বছর এই যদি 85,000 করে দেওয়া হয়, তাহলে সরকারের মোটামুটি 365 কোটি টাকা খরচ পড়বে। সামনের বার সেটা বেড়ে 1 লাখ হবে।
তাহলে অন্তত 430 কোটি টাকা খরচ। এবার একবার হিসেব করে দেখুন এই টাকায় কি কি হতে পারত। এবারে খরচটাই ধরি, দেখুন কয়েকদিন আগে আপনাদের কেতুগ্রামের একটা স্কুলের ছবি দেখাচ্ছিলাম, ছাত্রীরা বলেছিল যে আর কিচ্ছু লাগবে না, স্কুলে জাস্ট একজন মঙ্কের মাস্টারমশাই এনে দিন। তারা এই কথা কেন বলছিল? কারণ 2016 পর আমাদের রাজ্যে এসএসসি পরীক্ষা হয়নি, মাসে 50,000 টাকা মাইনে ধরলেও এই 365 কোটি টাকায় অন্তত 6,000 শিক্ষকের 1 বছরের বেতন হয়ে যায়। ওই ডিএটিএর কথা বাদই দিলাম আর কি। অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো শিক্ষাটাও তো বেসিক নিড, কিন্তু এগুলো আবার ঘুরে ফিরে আপনার আমার কোর্টে চলে এলো, জানেন তো? এগুলো তো আমাদের বেসিক নিড। রাজনীতির বেসিক নিড সেটা একদম অন্য, একমাত্র ভোট। যে বাজেট হয়েছে আমরা কিচ্ছু পাইনি, বাংলার ভাগ্যে জুটেছে শূন্য। এবার 70 থেকে স্ল্যাবটা বাড়িয়ে 85,000 করে দিলাম। আশা করি এতেই আপনাদের চলবে। এই গরিব গভর্নমেন্ট এর থেকে বেশি আর কি করতে পারে বলুন? এবার যদি 15,000 বাড়তে পারে, আগামী দিনও বলে রাখলাম আগামী বছর এটা 1 করে দেবো। উনি ক্লাবকে টাকা দেবেন, দিন, কেউ তো মানা করেনি, কিন্তু তার সাথে সাথে ডিএটা দিন, চাকরিটা দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না, এগুলো তো করুন। 365 কোটি টাকায় কতজনের চাকরি এবং মাইনে হতে পারে? এগুলো কিছু না, আগামী দিনে ভোট একত্রিত করবার, পার্টিকে বাঁচানোর এবং নির্বাচনে জিতে আসার সমস্ত পরিকল্পনা। আর কি পশ্চিমবাংলায় কাজের সুযোগ যুবকদের সবচাইতে কম, খুবই কম। সারা দেশের হাল খারাপ, রাজ্যের হাল তার চেয়েও খারাপ। ফলে খেলা, মেলা, পুজো উৎসবে সরকার মশগুল থাকছে। দেখুন এই সমস্যাগুলো তো আছেই, কিন্তু এই যাবতীয় জিনিসগুলোর মধ্যে একটু সোনালি রেখা, রূপলি রেখা একদম কিচ্ছু নেই, আছে তো বটেই। মুখ্যমন্ত্রী গত বছর যেটা বলেছিলেন সেটা কিন্তু খুব একটা উড়িয়ে দেওয়া যায় না। মানে এই প্রত্যেক বছরই তিনি টাকা দিচ্ছেন এবং প্রত্যেকবারই এই প্রসঙ্গগুলো উঠছে, এই সমালোচনাগুলো ধেয়ে আসছে। তো মুখ্যমন্ত্রী গত বছর কিন্তু হিসেব দিয়েছিলেন, গত বছরই বিভিন্ন এই পুজো কমিটিগুলোর মাধ্যমে প্রায় 40,000 কোটি টাকার ব্যবসা হয়েছিল এই দুর্গাপুজোকে কেন্দ্র করে। এবার এই এত টাকার ব্যবসা মানে এই আমাদের এখানকার অর্থনৈতিক সিস্টেমের মধ্যেই তো এত হাজার কোটি টাকা ফ্লো করেছে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন খাতের খরচে। সমাজের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষগুলো তারা তো এই টাকার ভাগ পেয়েছে। ফলে অর্থনীতি হয়তো কিছুটা হলেও তাগড়া হয়েছে। এই যুক্তিটাও আবার উড়িয়ে দেওয়া যায় না। অর্থনীতিতে একটা ভয়ঙ্কর জিনিস, জানেন তো, ওই মিছরির ছুরির মতো, কখন যে কোন দিকে কাটে আর কখন যে সেটা মিষ্টি লাগে সেটাও বুঝতে পারি না। দেখুন মুখ্যমন্ত্রী আজ পুজো সংগঠনের কর্তাদের কাছে যখন সবাই এসছিলেন তাদের কাছে থিম জানতে চেয়েছিলেন। না টাকা দিচ্ছেন বলে আগের থেকে থিম জেনে নিচ্ছেন এরকম নয়, মানে যেটা বলছিলেন যে তিনি নীতি আয়োগে যাচ্ছেন, আগের থেকে তার চাহিদা জানতে চেয়েছে, আগের থেকে ভাষণ জানতে চেয়েছে, এরকম না। থিমটা জানাতে হবে পুলিশকে, যাতে পরে আইন শৃঙ্খলাজনিত সমস্যাটা না হয়। এটা নিশ্চিতভাবে একটা সাধু উদ্যোগ। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছেন 112 ফুটের দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। এটার কথা শুনে ওই দেশপ্রিয় পার্কের সেই দুর্গা মূর্তির কথা মনে পড়ে গেল। সেটা তো পুজোয় সেবার দর্শন বন্ধ করে দিতে হয়েছিল, প্রতিমা দর্শন বন্ধ করতে হয়েছিল। আরও একটা জায়গায় আপনাদের মনে আছে, শ্রীভূমিতে সুজিত বসুর ওই শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজোতে আজও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন, জানেন তো, এমন লেজার করবেন না যাতে প্লেনের সমস্যা হয়। শুনেই মনে হলো এটাও কোথাও গিয়ে সুজিত বোসকেই শুনিয়ে রাখলেন না তো। কারণ শ্রীভূমি যেভাবে ওই বুর্জ খলিফা বানিয়েছিল সেবারও তো এরকম লেজারের খেলা হয়েছিল, আর পুলিশ সেবার সেই লেজার আলো বন্ধ করে দিয়েছিল। পরে তো মুখ্যমন্ত্রী সুজিত বসুর নাম করেই বলেছেন যে শ্রীভূমির পুজোর জন্য এয়ারপোর্টের রাস্তা যেন বন্ধ না হয়, গতবারও বলেছেন। আসলে এই সব কটার মধ্যে কারুর ছবি দেখতে পাচ্ছিলাম, আর মুখ্যমন্ত্রী তো ইদানিং দেখেছি, জানেন তো, সুজিত বসুকে সামনে পেলেই ধরে বকে দেন, একদম পুরো এটা যেন নিয়ম হয়ে গেছে। এই সল্টলেকের বেআইনিভাবে ফুটপাত দখল হয়ে যাচ্ছে, সেই জন্য একদম সুজিত বসুকে ওই প্রশাসনিক বৈঠকে ডেকে একদম নাম করে তিরস্কার করেছিলেন।
দেখে কি মনে হচ্ছে জানেন তো, এই সুজিত বসুর অবস্থাটা দিনে দিনে মন্দিরের ঘন্টার মতো হয়ে যাচ্ছে, বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে যা হচ্ছে। এখন এমনও হতে পারে যে এত ভালোবাসেন এবং তার ওপর এতটাই ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি জানেন যে উনি আসলে তার একান্ত অনুগত এবং বিশ্বাসভাজন, এ সমস্ত কিছুতে রাগ করবেন না, কিন্তু তাকে এভাবে বকাবকি করলে অন্য কেউ শিক্ষা পেয়ে যাবে। এই বকাবকির থিমটা হঠাৎ নজরে এলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। টিভিতে শুধু আমার ছবি দেখাবে, সেই জন্য এমন কিছু আমি করলাম যে সেখানে সারা কলকাতা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে, সারা জেলা স্তব্ধ হয়ে গেল একটা পুজোতে। এটা যাতে না হয় দেখতে হবে। সুজিত বোস এখানে আছেন, একটা সবমি পুজোর জন্য পুরো এয়ারপোর্টটাই বন্ধ হয়ে যায় প্রায়। এটা দেখতে হবে রাস্তা যেন চালু থাকে। দেখুন, লোকসভা ভোটের আগে তৃণমূলের একাংশ ভোটারদের জন্য একটা বার্তা ছড়িয়ে দিয়েছিলেন চারপাশে, জানেন তো, একদম স্পষ্ট বার্তা। কিছুটা কারুর কারুর মনে হচ্ছিল একটু হুমকির সুর রয়েছে আর কি, যে ভোট দাও, অনুদান নাও, ভোট না দিলে অনুদান মিলবে না, এটাই হচ্ছে মোদ্দা কথা ছিল আর কি। এবার লোকসভা ভোটের পর কোথাও গিয়ে বোঝা গেল, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে কড়াভাবেই ভোট ম্যানেজারদের জন্য বিভিন্ন টার্গেট সেট করে দিয়েছিলেন, সেটার আড়ালে তাদের জন্য শর্তটা একই ছিল, ভোট আনতে পারলে পুরস্কার, আর না পারলে হয় তিরস্কার অথবা স্ট্রেট বহিষ্কার। 21 জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেকের এই বার্তাটা তৃণমূলের কাউন্সিলর বা পঞ্চায়েত সদস্যদের জন্য। কিন্তু মুশকিল কি জানেন তো, এটা এটা কোথাও গিয়ে এই সমস্যাটা না ভীষণভাবে রাজ্যে দেখতে পাচ্ছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও সত্যি, অভিষেকের ক্ষেত্রেও সত্যি। তারা বলছেন এক ভালোর জন্য বলছেন, কেউ সিরিয়াসলি নিচ্ছেন কি না সেটা নিয়ে তো সংশয় তৈরি হয়ে যাচ্ছে। মানে স্বাভাবিকভাবেই একজন দলের শীর্ষ নেতা, তিনি যেটা বলেছেন এটা সবাই সিরিয়াসলি বিবেচনা করবেন, মেনে চলবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভগবান গোলার বিধায়ক রেয়াত হোসেন মনে হচ্ছে হয় একটু বেশি সিরিয়াস হয়ে গেছেন, অথবা কোনো কিছুকেই রেয়াত করছেন না। এই উপনির্বাচনে সদ্য জিতেছেন তিনি, আর জেতার পর তিনি নাকি এক পথসভায় বলেছেন বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজে বাধা দিতে হবে, যাতে বিরোধীরা পঞ্চায়েতের কোনো কাজই না করতে পারে। এবার তাতে কী লাভ হবে সেটা ওই ভগবানগুলো আর তৃণমূল কর্মীদের একদম জলের মতো করে বুঝিয়ে দিয়েছেন। তিনি যুক্তি দিয়েছেন যে বিরোধী পঞ্চায়েত সদস্যরা কাজ না করতে পারলে মানুষ অসন্তুষ্ট হবে, বিরক্ত হবে, আর মানুষ একবার খেপে গেলে বিরোধীরা মানে ভোট তো ছেড়ে দিন, এলাকায় টিকতেই পারবে না। এবার এই রকম একটা অডিও মানে ক্লিপ সেটা চারপাশে ভাইরাল হয়েছে। এটা রেয়াত হোসেনের বক্তব্য বলেই ধরা হচ্ছে, সেটার সত্যতা আমরা যাচাই করিনি। কিন্তু মুশকিল হচ্ছে রেয়াত হোসেনের এই বক্তব্যটা ভাইরাল হওয়ার পরেই বিরোধীরা সমালোচনায় নেমে পড়েছেন, বিশেষ করে কংগ্রেস। কারণ মুর্শিদাবাদে কংগ্রেসের কিছু পঞ্চায়েত সদস্য এখনও আছে, তারা যদি কোনোভাবে কাজ না করতে পারেন, তারা যদি ভোট না পাওয়ার ভয়ে ভোগেন, তাহলে আর তারা কি থাকবেন? তারাও তো হয়তো সব ছেড়ে চলে দিয়ে তৃণমূলে চলে যাবে। এটাও তো একদম ওই ভাষণের মধ্যেই নাকি সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছেন রেয়াত হোসেন। এবার এই রকম একটা জায়গায় মানে যদি বিরোধীরা কাজ করতে, প্রথম কথা হচ্ছে একদম স্টেপ বাই স্টেপ আর কি আমরা এসওপি বলি, জানেন তো, কীভাবে কাজ করবেন, একদম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল আর কি, সেইগুলো সেই রকমভাবে তিনি প্রথমে কাজ করতে দেবেন না বিরোধীদের, তারা চেপে যাবেন, কাজ করতে না পেরে সাধারণ মানুষ তারা তাদের ওপর বিরক্ত হবেন। তারা যখন দেখবেন মানুষ বিরক্ত হয়েছে, তারা ভোট না পাওয়ার ভয় করবেন। যখন দেখবেন এখানে থেকে কাজও করতে পারছেন না, পরে ভোটও পাবেন না, তখন তৃণমূলে যোগ দেবেন, আর তাতে দল শক্তিশালী হবে। একদম সহজ সরল স্টেপ বাই স্টেপ শক্তিশালী দল গড়ার একটা সহজ পাঠ দিয়ে দিয়েছেন আর কি। আচ্ছা, রেয়াত কি এভাবেই 2026-এর ভোটটা জিততে চাইছেন? মানে ওই অডিওটা যদি তার হয়ে থাকে, দেখুন রেয়াত হোসেন কিন্তু বলেছেন যে তার বক্তব্যের একটা পার্ট ভাইরাল করা হয়েছে। এইটার মানে হচ্ছে পুরোটা, মানে যে বক্তব্যটা ভাইরাল হয়েছে সেই বক্তব্যটাকে তিনি
অস্বীকার করেননি। যে যতটা পারি আমরা বিরোধী মেম্বাররাকে কাজ না দেওয়ার চেষ্টা করি, কোন ঠাসা করে রাখার চেষ্টা করি রাজনৈতিক ভাবে। একে যদি কাজ দিই তাহলে এলাকার না দিই তাহলে এলাকার উন্নয়ন হবে না, উন্নয়ন না হলে পরে সামনে ভোট পাবে না, ঠিক আছে? এই আমরা পলিটিক্সটা করি, আমার কাছে ভালো সাহেব তাও লাই, তো এটা আমরা করি। যে জিনিসটা এটা একটা চক্রান্ত, এবং আমি বলি যেটা অশ্বত্থামা হত ইতিগজ, যে পরে যে ইতিগজ সেটা আর শুনতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? ভিডিওর যে অংশটা একটা অংশ বিশেষ, সেটাকে আগে এবং পরে কি বলা আছে বা কি বলেছি, যে একটা পথসভার ছবি দেখাচ্ছে যে পথসভাটা আমার না, আমার কাছে এখনও সেই 8 মিনিটের ভিডিও আমার কাছে মজুদ আছে, যে আমি এই প্রসঙ্গ রেফারেন্সে আগে এবং পরে কি বলেছি। মুখ আর মুখোশ তো কখনো আলাদা হতে পারে না। মুখোশ যেটা রয়েছে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই মুখোশটা মাঝে মাঝে ধারণ করেন। রেয়াত হোসেন উনি নবনির্বাচিত হলেও উনি তৃণমূল কংগ্রেসের সেই বিদ্বান ব্যক্তি যিনি নির্বাচিত হওয়ার সাথে সাথেই নিজের রংটাকে দেখিয়েছেন। আমি ধন্যবাদ দেব রেয়াত সাহেবকে, যে ঠিকই করেছেন, তৃণমূল দল যেমন তেমনই তো চলবে। এবার হঠাৎ করেই ওই 21শে জুলাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা অংশ মনে পড়ে গেল এই রেয়াত সাহেবের বক্তব্যের ওই একটা অংশের কথা শুনে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? বলেছিলেন লোভ করবেন না। তার কথাটা কি রেয়াত সাহেব শোনেননি? তার তো লোভ দেখছি উপচে পড়ছে, দুটো লোভ, এক বেশি ভোটের লোভ, আর দুই আরও বেশি কর্মীর লোভ। এবার হ্যাঁ, রেয়াত সাহেব হয়তো একটা কোনো কিছুর পরিপ্রেক্ষিতে বলেছেন, তার বক্তব্য শুনলাম, বলেছেন এই বক্তব্যটুকুর বাইরে আরও অনেকটা বক্তব্য তার ছিল, সেটাও ভাইরাল করে দিন না, তাহলে বাকি বক্তব্যটাও লোকজন জানতে পেরে যাবে। কারণ এই ধরনের জিনিস আমরা যত বেশি শুনি তত বেশি জানি।